আজ আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10-এর এই চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারের শুরুতেই কয়েকটা জিনিস আমরা জেনে রাখব, যেগুলো দেখবে পড়েই এখন লেখা আছে। প্রথম হচ্ছে বিজ্ঞানী ল্যাভেসিয়ার প্রথম প্রমাণ করেন যে জৈব যৌগের মূল উপাদান মৌল কী হবে, কার্বন। অর্থাৎ জৈব যৌগে কার্বন থাকবে আর সেটা তার মূল উপাদান একদম। দুই, জৈব যৌগে কার্বন সহ থাকতে পারে আরও কিছু মৌল, সেগুলো হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি, বা হ্যালোজেন ইত্যাদি থাকতে পারে। যাই হোক, 3 নম্বর, বিজ্ঞানী কোলবে প্রথম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের দহনে একটা জৈব যৌগ অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন। 4, বার্থেলোর মিথেন প্রস্তুত করেন প্রথম। আর প্রথম অজৈব যৌগ থেকে তৈরি জৈব যৌগ, সে জিনিসটা কোনটা? দেখো, অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানেট, এই দুটোই হচ্ছে অজৈব যৌগ। এদেরকে হিট করলে প্রথম তৈরি হয় অ্যামোনিয়াম সায়ানেট, NH4CNO। এই অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ। এই অজৈব যৌগ পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে কি হয়, ইউরিয়াতে পরিণত হয়, NH2CONH2। এই অ্যামোনিয়াম সায়ানেট হচ্ছে অজৈব যৌগ আর ইউরিয়া হচ্ছে জৈব যৌগ। এটাই হচ্ছে প্রথম অজৈব যৌগ থেকে তৈরি জৈব যৌগের উদাহরণ। আচ্ছা, এরপর আমরা দেখব জৈব যৌগ জিনিসটা কি। জৈব যৌগ হচ্ছে কয়েকটা জিনিস বাদ দিয়ে, যেমন কার্বনের অক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট যৌগ, এইরকম, বা তোমার হাইড্রোজেন সায়ানাইড, বা তোমার হচ্ছে ধাতব সায়ানাইড, এইরকম যৌগগুলোকে বাদ দিলে বাকি কার্বন সম্মিলিত যৌগ, মানে যার ভিতর কার্বন থাকবে, এবং ওই যৌগগুলোর মধ্যে কিছু ধর্ম, যেমন ক্যাটিনেশন ধর্ম, তারপর সমাবয়বতা ধর্ম, এই ধর্মগুলো ইত্যাদি, এই ধর্মগুলো যদি থাকে, সেই যৌগগুলোকে আমরা কি বলবো, জৈব যৌগ। তাহলে বলা হলো কি, তোমার হচ্ছে কার্বনের অক্সাইড, তারপরে হচ্ছে কার্বনেট, বাইকার্বনেট যৌগ, তারপরে হচ্ছে তোমার ধাতব সালফাইড এবং হাইড্রোজেন সায়ানাইড, এই যৌগগুলোকে বাদ দিলে বাকি যে যৌগগুলো যার ভিতরে কার্বন থাকবে, এবং ওই যৌগগুলোর মধ্যে কী হবে, কিছু বৈশিষ্ট্য, এক হচ্ছে সমাবয়বতা, দুই হচ্ছে তোমার ক্যাটিনেশন ধর্ম, এইগুলো থাকবে, তাদেরকে আমরা কি বলবো, জৈব যৌগ এক কথায়। এবার জৈব রসায়ন কি? তাহলে জৈব রসায়ন হচ্ছে জৈব যৌগ সম্বন্ধে আমরা রসায়নে যা পড়বো সেটাই হচ্ছে জৈব রসায়ন। এরপরে জৈব যৌগ, আরেকটা হচ্ছে অজৈব যৌগ। এদের মধ্যে পার্থক্য কি? এখানে পয়েন্টগুলো কয়েকটা লিখে রেখেছি, সেগুলো একটু লক্ষ্য করো। 1, আবশ্যকীয় উপাদান মৌল। জৈব যৌগ হলে এর আবশ্যকীয় উপাদান মৌল কার্বন থাকতেই হবে, কার্বন। আর এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আবশ্যকীয় মৌল বলে হয় না, যে কোনো মৌল দিয়ে তৈরি হতেই পারে। যে কার্বন থাকতেই হবে তা কোনো মানে নেই, বা কোনো একটা নির্দিষ্ট মৌল থাকতে হবে তার কোনো মানে নেই। প্রকৃতি, জৈব যৌগগুলো কি হয়, সমযোজী প্রকৃতির। এটা হবে সমযোজী প্রকৃতির। তাহলে এটা যদি সমযোজী হয়, তাহলে অবভিয়াসলি সেইটা কি হবে, তড়িৎযোজী প্রকৃতির। এবার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর স্ফুটনাঙ্ক হচ্ছে বয়লিং পয়েন্ট, ওই জন্য MPBP লেখা আছে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম জৈব যৌগের ক্ষেত্রে, তুলনামূলক কম। তাহলে এটা কি হবে, তুলনামূলক বেশি হবে। আয়নীয় যৌগ সাধারণত অজৈব যৌগগুলোর ক্ষেত্রে হয়, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। দ্রবণীয়তা, এরা সাধারণত জলে অদ্রাব্য, আর এরা জৈব দ্রাবকে দ্রাব্য হয়, জলে অদ্রাব্য আর জৈব দ্রাবকে দ্রাব্য। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এরা জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে কি হবে, অদ্রাব্য, উল্টোটা। তড়িৎ পরিবহন, এরা তড়িৎ অবিশ্লেষ্য হওয়ায় এটা করে না হবে, যেহেতু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থেরা। আর এটাই কি হবে, তড়িৎ পরিবহন করবে, যেহেতু এরা তড়িৎ বিশ্লেষ্য প্রকৃতি যেহেতু হয়। আর বিক্রিয়ার গতি, এক্ষেত্রে বিক্রিয়ার গতি যদি আমরা বলি, জৈব যৌগের ক্ষেত্রে বিক্রিয়ার গতি ধীর গতিতে হয়, আর এক্ষেত্রে কি হবে, দ্রুত গতিতে হবে। এটা হচ্ছে ধীর আর ওটা হবে দ্রুত।
আর দাহ্য জৈব যৌগগুলো দাহ্য প্রকৃতির হয়, আর অজৈব যৌগগুলো অদাহ্য প্রকৃতির হয়। তাহলে দাহ্যর ক্ষেত্রে কি হচ্ছে, এরা দাহ্য, এটা অদাহ্য। আর বিক্রিয়ার গতি এদের ক্ষেত্রে কম, তুলনামূলক মন্থর বা ধীর গতিতে, এরা দ্রুত গতিতে করে। তড়িৎ পরিবহন এরা করতে পারে না, যা যেহেতু তড়িৎ অবিশ্লেষ্য, অর্থাৎ গলিত দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করবে না, ওরা করবে। দ্রবণীয়তা এরা জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য। অপরদিকে এরা জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে কি হবে, অদ্রাব্য। আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের ক্ষেত্রে তুলনামূলক কম, এদের ক্ষেত্রে তুলনামূলক বেশি। প্রকৃতি এরা হচ্ছে সমযোজী প্রকৃতির, এরা হবে তড়িৎযোজী প্রকৃতির। আর আবশ্যকীয় উপাদান মৌল কি, জৈব যৌগ হলে কার্বন অবশ্যই থাকতে হবে উপাদান মৌল হিসেবে, আর অজৈব যৌগের ক্ষেত্রে কার্বন বা এইরকম কোনো নির্দিষ্ট উপাদান মৌল যে নির্দিষ্ট কোনো থাকতে হবে তা নয়, যে কোনো উপাদান মৌল দিয়েই তৈরি হতে পারে। আচ্ছা, জৈব রসায়নে এরপরে পড়ব কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের চতুর্যোজ্যতা বলতে কার্বন পর্যায় সারণীতে আমরা যদি দেখি, এটা এর পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি দেখা হয়, প্রথমে 2, তারপরে 4, মানে কে সেলের 2, এলের 4। তাহলে আউটার মোস্ট সেল অর্থাৎ কে পর এল যে সেলটা আছে এক্ষেত্রে, এই এল সেলে মোট ইলেকট্রন সংখ্যা কটা, 4। তাহলে এই জন্য কার্বনের যোজ্যতা দেখাবে, যেহেতু এই 4টে ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থেকে 4টে বন্ধনী করতে পারে, আর এক্ষেত্রে 4টে সমযোজী বন্ধনী হবে। এই সমযোজী বন্ধনী 4টে করার জন্য কার্বনের সর্বাধিক যে চতুর্যোজ্যতা সেটা কত হবে, বা কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এবার এই 4 যোজ্যতা যদি আমরা কার্বন দেখি, তাহলে কার্বন কি করে, 4 যোজ্যতা হলে যে গঠনটা পাওয়া যায়, এই গঠনটাকে বলা হয় চতুস্থলকী গঠন। এই হচ্ছে একটা চতুস্থলক, যার কেন্দ্রে থাকবে কার্বন। এই হচ্ছে চতুস্থলকী গঠন। এই গঠনে এই বন্ধন কোণের মান, যে কোনো বন্ধন কোণ, এটা হোক এটা হোক, এই বন্ধন কোণের মান 109 ডিগ্রি 109.28 মিনিট, বা এখন কিছু কিছু বইতে দেখবে 109.5 ডিগ্রি একবারে ধরা হয় এই বন্ধন কোণের মানটা। এবার যদি আমরা একবারে সরাসরি মিথেন যদি ওই যৌগটাকে হিসেবে ধরে নিই, তাহলে মিথেন হচ্ছে CH4, তাহলে কার্বনের সঙ্গে 4টি হাইড্রোজেন আছে। দেখা যায় যে এই 4টে হাইড্রোজেন এই প্রত্যেকটা কর্নারে এখানে থাকে 4টে হাইড্রোজেন, আর সেক্ষেত্রে HCH এই বন্ধন কোণের মানটাই ওটা হয়, HCH এই বন্ধন কোণের মানটাই হচ্ছে 109.28 মিনিট বা 109.5 ডিগ্রি। এই হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা। এরপরে হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম জিনিসটা কি? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বন, ফসফরাস, সালফার, এইরকম কিছু পার্টিকুলার মৌল, যারা কি করে, একাধিক মৌল পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থেকে, একটা শৃঙ্খল তৈরি করতে পারে। সে শৃঙ্খল হতে পারে বদ্ধ, মানে একবারে শৃঙ্খলটা এইভাবে কোথাও বদ্ধ হয়ে যেতে পারে, মানে এইরকমভাবে বদ্ধ শৃঙ্খল করতে পারে, বা আবার মুক্ত শৃঙ্খলও করতে পারে। এই যেমন বদ্ধ শৃঙ্খল একটা, আবার মুক্ত শৃঙ্খল বলতে পরপর কার্বন এইভাবে যোগ থাকবে, কিন্তু এই কার্বন কোনোভাবে বন্ধনী করবে না নিজেদের মধ্যে। এইরকমভাবে মুক্ত বা বদ্ধ শৃঙ্খল তৈরি করবে, এই যে ধর্মটা। আর এইরকম করে অনেক সংখ্যক যৌগ তৈরি করে। এই কারণের জন্য এরা পৃথিবীতে বহু সংখ্যায় যৌগ আকারে থাকে। এই যে ধর্ম, এটাকে বলা হচ্ছে কি, ক্যাটিনেশন ধর্ম। আর কার্বন ছাড়াও ফসফরাস, সালফার, এরা ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে। যেমন সালফারের ক্ষেত্রে রম্বিক সালফার, অর্থরম্বিক সালফার, আর ফসফরাসের ক্ষেত্রে রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস। আচ্ছা, এরপরে কার্বন পরমাণুগুলো ওই যে বলা হলো ক্যাটিনেশন ধর্মটা কেন দেখায়। এক হচ্ছে কার্বন কি দ্বিতীয় পর্যায়ের মৌল, ফলে আকারে খুব ছোট। এছাড়া এই কার্বন মধ্যে যে বন্ধন শক্তিটা খুব বেশি হয়, এই দুইয়ের কারণে কার্বনের একাধিক পরমাণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত থাকে, আর এই জন্যই ক্যাটিনেশন ধর্ম দেখায়। এরপরে আমরা পড়ব হাইড্রোকার্বন। এই কথাটার মধ্যেই হাইড্রোজেন আছে আর কার্বন আছে। হাইড্রোকার্বন কাকে বলবো তাহলে? কার্বন ও হাইড্রোজেন
দ্বারা গঠিত দ্বি যৌগকে আমরা হাইড্রোকার্বন বলবো। ওই শর্টে HC লেখা আছে হাইড্রোকার্বনে। কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত দ্বি যৌগ, মানে দুটো ধরনের মৌলের পরমাণু দ্বারা তৈরি বলে একে দ্বি যৌগ বলা হচ্ছে। এবার হাইড্রোকার্বনকে আমরা কিভাবে শ্রেণীবিভাগ করব? এক্ষেত্রে প্রথমেই এর দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। মুক্ত শৃঙ্খল বলতে ধরো অনেকগুলো 5-6টা কার্বন পরমাণু পরপর বন্ধনী দ্বারা যুক্ত, কিন্তু প্রথম আর শেষ কার্বন পরমাণু বা প্রথম আর মাঝের কোনো কার্বন পরমাণু ওরা নিজেদের মধ্যে আবার যে বন্ধনী করে থাকবে পাশাপাশি বাদ দিয়ে, সেটা সম্ভব নয়। অর্থাৎ ধরো 1 2 3 4 5 এই কার্বনের সঙ্গে এই কার্বনটা বন্ধন করে আছে ঠিকই, কিন্তু এই কার্বনের সঙ্গে যে এই কার্বন বা এই কার্বন আর বন্ধন নিজেদের মধ্যে তৈরি না করে যদি পরপর থাকে, সেটাকে বলা হচ্ছে মুক্ত শৃঙ্খল। মানে প্রথমটা শেষটা বা প্রথমটা কিছুটা গিয়ে এদের মধ্যে কোনোভাবে যোগ না থাকলে ওই প্রথমের সঙ্গে ওই কার্বন পরমাণুর। এরপরে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। বদ্ধ শৃঙ্খলটা কি? বদ্ধ শৃঙ্খল হচ্ছে তার মানে এটা কি হবে, ধরো 4টে বা 5টে কার্বন পরমাণু প্রথমটা গিয়ে আবার শেষের কার্বন পরমাণুর সঙ্গে গিয়ে যোগ আছে, অর্থাৎ 5টা কার্বন পরমাণু বা 6টা কার্বন পরমাণু এইরকমভাবে কোনো শৃঙ্খল যদি তৈরি করে, তখন তাকে বলবো বদ্ধ শৃঙ্খল। এবং মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করব। এখানে এক হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, বা এর আরেকটা নাম অ্যালকেন বা প্যারাফিন বলে। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আর অ্যালকেন বা প্যারাফিন বলে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্তের আরেকটা নাম হচ্ছে স্যাচুরেটেড ইংরেজিটা, আর অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বনের কোনো শ্রেণীবিভাগ নেই, কিন্তু আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। আর বদ্ধ শৃঙ্খলটাকে যেটা, তাকে দুটো, অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। এবার আমাদের পড়তে হবে, আমাদের এই ক্লাস 10-এ যেটা আছে মেনলি হাইড্রোকার্বন থেকে এই মুক্ত শৃঙ্খলের সম্পৃক্ত অসম্পৃক্তর এই শ্রেণীবিভাগটা। তাহলে মুক্ত শৃঙ্খলে বলা হয় যে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলবো? যে হাইড্রোকার্বনে কার্বনের মধ্যে কেবলমাত্র সিঙ্গেল একটাই সমযোজী বন্ধনই থাকবে, কার্বন পরমাণুর মধ্যে একটাই সমযোজী বন্ধনই থাকবে, তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? যদি কার্বনের মধ্যে একাধিক বন্ধন অর্থাৎ 2 বা 3 বন্ধন লক্ষ্য করা যায়, 2 বা 3 বন্ধন সমযোজী বন্ধন লক্ষ্য করা যায়, তখন সেটাকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনে প্রথম হচ্ছে অ্যালকিন, এর মধ্যে কার্বনের মধ্যে দ্বিবন্ধন লক্ষ্য করা যায়, কার্বনের মধ্যে দ্বিবন্ধন। আর অ্যালকাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে কার্বনের মধ্যে ত্রিবন্ধন লক্ষ্য করা যায়। তাহলে সম্পৃক্ত হলে কার্বনের মধ্যে কেবলমাত্র এক সমযোজী বন্ধনই লক্ষ্য করা যাবে, এর ক্ষেত্রে দ্বি সমযোজী বন্ধনী, আর অ্যালকাইনের ক্ষেত্রে ত্রিসমযোজী বন্ধনী লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা যে হাইড্রোকার্বন বলেছিলাম, সেই হাইড্রোকার্বনের অ্যালিফ্যাটিককে ভাগ করা হয়েছিল সেখানে দুটোতে, এক হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্তর আরেকটা নাম হচ্ছে অ্যালকেন। তাহলে এই সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বনের মধ্যে কেবলমাত্র সমযোজী এক বন্ধন দেখা যায়, আর অসম্পৃক্তর ক্ষেত্রে কার্বন সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন লক্ষ্য করা যায়। এবার অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কি? CN। যতগুলো এন সংখ্যক যদি কার্বন পরমাণু থাকে, তাহলে হাইড্রোজেন পরমাণু থাকবে 2n+2। তাহলে সাধারণ যে ফর্মুলাটা কি হচ্ছে CnH2n+2। আর অ্যালকিন যেটা, সেটার ক্ষেত্রে সাধারণ যে ফর্মুলা হবে CnH2n, এই +2টা তখন বাদ গেল। আবার যখন অ্যালকাইন হবে তখন +2, এখানে +2টা বাদ গেল, আবার এখানটা এলো -2, অর্থাৎ CnH2n-2। এবার আমরা কিছু সম্পৃক্ত অসম্পৃক্ত জৈব যৌগের নাম আমরা জানবো। এক, কার্বনের সংখ্যা যদি 1 হয়, অর্থাৎ এন এর মান এখানে 1 যদি ধরি, তাহলে এন এর জায়গায় 1 লিখবো, 1 লিখলে সির জায়গায় 1, আর এইচ কত হবে? 2+2 মানে 4, CH4। এই যৌগটার নাম হচ্ছে কি? মিথেন। এটা হচ্ছে মিথেন। আবার এন এর মান 1 ধরে কখনোই আমরা অ্যালকিন বা অ্যালকাইন পাবো না, কারণ এন এর মান যদি 1 হয় তাহলে তো একটা কার্বন, কিন্তু এখানে বলা হয়েছে কার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে কার্বনের মধ্যে বন্ধন হতে গেলে মিনিমাম 2টো কার্বন দরকার, আর সেক্ষেত্রে তো n=1 সম্ভব নয়। এই ক্ষেত্রে কি হয়, এই কার্বন হাইড্রোজেন বন্ড যেমন
ধরা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তেমনি আরেকটা হয় কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন সমযোজী বন্ধনে থাকে সিঙ্গেল বন্ডে, সেটাকেও ধরে নিচ্ছি সেই রকম ক্ষেত্রে। ওই জন্য মিথেনটাকে ইনিশিয়াল 1 ধরে 1 এর ক্ষেত্রে মিথেনটাকে আমরা করতে পারছি, কিন্তু অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে না ওটা। এবার এন এর মান 2 যদি ধরি তাহলে সেক্ষেত্রে কী হবে, সির জায়গায় 2, এইচ 2 × 2 + 2 মানে 6 হয়ে যাচ্ছে, C2H6। এটার নাম হচ্ছে মিথেনের পর ইথেন। এই নামগুলো পরে ক্লাসে আমরা বুঝতে পারবো কিভাবে কোনটা হচ্ছে। এটা হবে ইথেন, C2H6 কে বলা হয় ইথেন। ইথেন এরপরে যদি এন এর মান 2 ধরি এক্ষেত্রে 2 আর 2 × 2 4, C2H4, এটাকে বলা হয় ইথিন। ইন হস্যই দন্ত না, ইথিন। বা এর আরেকটা নাম হচ্ছে ইথিলিন। ইথিন বা ইথিলিন, ইথিন বা ইথিলিন। আর এন এর মান 2 ধরে যদি CH2N-2 তে বসানো হয় তাহলে কি হবে, C2H2। এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। বা এটা যেমন ইথেন ইথিন, এটা হবে ইথাইন। ইথাইন ইথাইন। বা আরেকটা নাম বলা হলো কি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। তাহলে এন এর মান 2 ধরলে ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এইভাবে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলো আমরা পাচ্ছি। এক্ষেত্রে কোশ্চেন দেয় যে হাইড্রোকার্বন কাকে বলতে পারে, হাইড্রোকার্বনের সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি, সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ কি, আর সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত কি। আবার এন এর মান 2 হলে তাহলে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো, বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি হতে পারে। এইরকম জাতীয় কোশ্চেন এখান থেকে দিতে পারে হাইড্রোকার্বন থেকে। পড়ব কার্যকরী মূলক কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। কার্যকরী মূলক হচ্ছে কোনো জৈব যৌগের কিছু সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ, সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ ওই জৈব যৌগের উপস্থিত থেকে ওই জৈব যৌগের ধর্ম, প্রকৃতি, রাসায়নিক চরিত্র বা বৈশিষ্ট্য সেগুলো নির্ধারণ করবে। সেই যে পরমাণু বা পরমাণু পুঞ্জকে আমরা কি বলবো, কার্যকরী মূলক। তাহলে জৈব যৌগের যে পরমাণু, সক্রিয় পরমাণু বা পরমাণু পুঞ্জ ওই জৈব যৌগের ধর্ম, প্রকৃতি সব নির্ধারণ করবে, রাসায়নিক সক্রিয়তা নির্ধারণ করবে, তাকেই আমরা বলবো কি কার্যকরী মূলক। এবার আমরা জৈব যৌগের থাকা কিছু কার্যকরী মূলক সম্বন্ধে বলবো, সেগুলো কি কি। এক হচ্ছে হাইড্রোক্সিল মূলক। হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক। হাইড্রোক্সিল মূলক এটা কি, সংকেত হচ্ছে বন্ড ওয়েজ, মানে জৈব যৌগের মধ্যে থাকবে কিভাবে, জৈব যৌগের সঙ্গে বন্ধনী হয়ে ওইজ আকারে থাকবে, সেইটাকে বলা হচ্ছে হাইড্রোক্সিল মূলক। এর গঠন কীরকম, এর গঠনটা ওই একই রকম, অক্সিজেনের সঙ্গে আবার একটা হাইড্রোজেনকে পাশে বন্ধনী করে দিলেই হলো। অক্সিজেন 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া থাকে, ওই জন্য 4টে ফুটকি দেওয়া আছে 2 জোড়া বলে। এবার শ্রেণীসূচকের নাম কি, এর শ্রেণীসূচকের নাম, হাইড্রোক্সিলকে বলা হয় অ্যালকোহল বা অ্যালকোহল। এবার অ্যালকোহলের তাহলে সাধারণ সংকেত হচ্ছে কি ROH। এবার আর এর মানটা যদি CH3 হয় তাহলে CH3OH। এটার নাম এগুলো সব বই দেখে একটু ছক আছে দেখে নিবে, যে কোনো বইতে পড়বে। এটাকে বলে মিথানল। আবার এই CH3 পরিবর্তে C2H5OH হলে এটাকে বলে ইথানল। এটা মিথানল, ইথানল, এগুলো সব অ্যালকোহল শ্রেণীর। এবার আরেকটা এখানে হয়, যদি আর না হয় বেঞ্জিন রিং হয়, এটাকে বলে বেঞ্জিন রিং। এর উপরে যদি OH থাকে, সংকেতটা অ্যাকচুয়ালি C6H5OH, এটাকে বলা হয় ফেনল। এর মধ্যে এটা পড়ে, এটাকে বলা হয় ফেনল, C6H5OH ফেনল। আর ফেনলটাই হচ্ছে ওই আমরা যে কার্বলিক অ্যাসিড বলি, ওই সাপটা গন্ধে চলে যায়, সেই কার্বলিক অ্যাসিড হচ্ছে C6H5OH বা ফেনল। এর একটা তীব্র গন্ধ আছে, সাদা রঙের কঠিন পদার্থ এটা। এবার হাইড্রোক্সিলের পর এরপর হচ্ছে ইথার জাতীয় যৌগ। এবার ইথার জাতীয় যৌগের ক্ষেত্রে আমরা যেটা পড়ব, এর যে সংকেত হচ্ছে বন্ড ও তারপরে বন্ড, তাহলে এটাও এই একই জিনিস হবে,
দুটো দুটো করে নিঃসম ইলেকট্রন জোড় থাকবে দুজোড়া। আর এর উদাহরণ হচ্ছে যেমন মিথক্সি মিথেন, দুপাশে দুটো CH3 যোগ করে দিলে এর নাম হবে মিথক্সি মিথেন। এগুলো প্রত্যেকটা বইতে আছে, বই ধরে সংকেত আর নামগুলো পড়বে, মিথক্সি মিথেন। আবার যদি এই CH3 পরিবর্তে C2H5 হয় তখন ইথক্সিথেন, দুপাশে দুটো C2H5 বলে। এবার ইথারের পর এরপরে হচ্ছে ফরমাইল। ফরমাইল হচ্ছে ফরমাইল গ্রুপ যেটা, সেটা হচ্ছে বন্ড CHO, আর এটা গঠন সংকেত হবে বন্ড C ডবল বন্ড ও বন্ড H। এটা হচ্ছে গঠন সংকেত। এর ক্ষেত্রে এরকম 4টে করে দাও। আচ্ছা, এর উদাহরণ হচ্ছে এখানে যদি শুরুতেই শুধু হাইড্রোজেন ধরি তাহলে এর নাম হবে HCHO ফরমালডিহাইড। এটার নাম হবে ফরমালডিহাইড। H একটা সামনে দিয়ে দিলে HCHO ফরমালডিহাইড। বা যদি H না দিয়ে এখানে CH3 দেওয়া হয় তাহলে এর নাম হবে অ্যাসিটালডিহাইড। এইভাবে। আবার 4 হচ্ছে কিটো বা কিটোন। এই কিটোন যেটা, এটাকে কিটো বলাটাই ঠিক, কিটো না বলে। কিটোর সংকেত এইরকম হবে, C ডবল বন্ড ও থাকলো, আর একই জিনিস। এর উদাহরণ হচ্ছে CH3, দুপাশে দুটোতে CH3 করে দাও, CH3 CO CH3, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। এর নাম হচ্ছে অ্যাসিটোন। আর এর শ্রেণীসূচকের নাম হবে কিটোন। এই কিটো থেকে কিটোন এটাকে বলা হয়। 5 অ্যাসিডের হলে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, এটা কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড হলে এটা হবে বন্ড COOH, এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। এর গঠন হবে C ডবল বন্ড ও এর পাশটায় OH, এটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এর উদাহরণ কি হবে, যদি এখানটা একটা হাইড্রোজেন শুরুতে দিয়ে করা হয় COOH, বা যদি CH3 দিয়ে করা হয় তাহলে CH3 COOH। এটাকে বলা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। এটা হলো ফর্মিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আবার আরেকটা ধরো অ্যামিনো, এটা হচ্ছে অ্যামিনো সংকেত হবে NH2 বন্ড NH2। এটা কিরকম থাকে, N দুপাশে দুটো হাইড্রোজেন করে দাও আর একটা লোন পেয়ার। এটা যেমন CH3NO2 মিথাইলামিন, CH3NH2 এর নাম হচ্ছে মিথাইলামিন। বা এইরকম ভাবে বেনজিন রিং করে NH2 করলে এটার নাম হবে অ্যানিলিন। এটার নাম হচ্ছে অ্যানিলিন। তাহলে বেনজিন রিং মানে C6, যেমন এটার ক্ষেত্রে হয়েছিল C6H5NH2, এটাকে বলা হচ্ছে কি অ্যানিলিন। ও সরি, এখানটায় অ্যামিনোটা অ্যামিন। আচ্ছা ঠিক আছে, এরপরে ঠিক আছে, এরপরে আরেকটা করি, NO2 দিয়ে করি, নাইট্রো করে দিই এখানে নাইট্রো, তাহলে বন্ড NO2 এইটা। তাহলে এর ক্ষেত্রে কি হবে, N একটা ডবল বন্ড ও এইভাবে থাকলো। এবার এই নাইট্রোর ক্ষেত্রে, আর এইটা তখন অ্যারো দিয়ে রাখবে, এটা হচ্ছে অসমযোজী বন্ধনী বলবে এইটাকে। এবার এক্ষেত্রে কি হয়, আর এখানটায় 6টা থাকবে, 6টা ইলেকট্রন, আর উপরটা 4টে। কারণ অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, এমনি 6টা ইলেকট্রন, এটা যেহেতু অসমযোজী বন্ধনে আছে নিজস্ব 6টাই, আর এখানে যেহেতু দুটো বন্ড করে আছে বলে এই জন্য এখানে 2টো ইলেকট্রন ব্যবহার হয়ে গেছে, ওখানে আর 4টে। এর ক্ষেত্রে উদাহরণ হবে CH3 ধরে করলে CH3NO2, তাহলে নাইট্রোমিথেন। ওই CH3NO2 কে বলা হচ্ছে নাইট্রোমিথেন। বা বেনজিন রিং করে যদি ওপরে NO2 লেখা হয় তখন সেটাকে বলা হচ্ছে না। আচ্ছা, এখানটায় আচ্ছা এখানে এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এটাকে বলা হচ্ছে নাইট্রোবেনজিন। CH3NO2 মিথাইলামিন, আর ওটা হচ্ছে নাইট্রোবেনজিন। এই হচ্ছে মোটামুটি কিছু কার্যকরী মূলকের উদাহরণ বলা হলো। পরীক্ষা এখান থেকে কোশ্চেন কীরকম দেয়, বলবে যে কার্যকরী মূলক কাকে বলে। তাহলে কার্যকরী মূলক বললে তাহলে ওইটা করবে প্রথমে যেটা বলা হয়েছিল। এবার বলতে পারে যে কার্যকরী মূলকের উদাহরণ তো যেখানে অক্সিজেন নেই, যেমন এটার ক্ষেত্রে অক্সিজেন নেই, এটার ক্ষেত্রে নেই, বা শেষ দুটোর অক্সিজেন নয়,
কার্বন নেই। যদি কার্বন নেই উদাহরণ বলে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই দুটো বা এই যে শেষ দুটো এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, কার্যকরী মূলকের ভেতরে কোনো কার্বন পরমাণু নেই। এবার এছাড়াও আরও কোশ্চেন দিতে পারে, বলতে পারে যে ইথার এই কার্যকরী মূলকের সংকেত বা গঠন সংকেত দাও, এর একটি উদাহরণ দাও যৌগের। বা বলতে পারে অ্যাসিড এই কার্যকরী মূলকের গঠন সংকেত দাও, এর একটা উদাহরণ দাও যৌগের। এই জাতীয় কোশ্চেন এখান থেকে মোটামুটি আসে, এইটা পড়বে। আচ্ছা, কার্যকরী মূলকের যেমন কোশ্চেন, যেমন ধরো কার্যকরী মূলক কাকে বলে, কিছুটা আগেই আলোচনা করা হয়েছে। এরপর হচ্ছে কার্বনবিহীন কার্যকরী মূলকের নাম লেখো। এখানে মনে রাখবে পরীক্ষা যদি নাম দেয় অবশ্যই নাম লিখবে, পাশে সংকেত লিখবে। আমি এখানে এমনি বলার জন্য বলে দিচ্ছি, যেমন হাইড্রক্সিলটা হচ্ছে কি বন্ড ওইচ, এটা হচ্ছে কি কার্বনবিহীন কার্যকরী মূলকের একটা উদাহরণ। তাহলে বন্ড ওইচ হাইড্রক্সিল ব্র্যাকেটে বন্ড ওইচ। তারপরে হচ্ছে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলকের নাম দেখবে। ইথানল মানে অ্যালকোহল জাতীয়, আর অ্যাসিটিক অ্যাসিড মানে অ্যাসিডে। তাহলে অ্যালকোহলে কি হয়, বন্ড ওইচ হচ্ছে তার কার্যকরী মূলক, হাইড্রক্সিল গ্রুপ বলে এটাকে। আর অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, বন্ড সি ডবল ওইচ, ওইক অ্যাসিড এটাকে বলা হয়, বা কার্বক্সিলিক অ্যাসিড এটা। এর ক্ষেত্রে কার্যকরী মূলকের সংকেত এইটা। এবার জৈব মূলক কি, এটা তখন বলা হয় জৈব মূলকটা হচ্ছে যে কোনো একটা হাইড্রোকার্বন, ধরো হাইড্রোকার্বন আমরা ধরে নিচ্ছি সোজা শব্দ থেকে মিথেন। এই হাইড্রোকার্বনের বা অন্য যে কোনো আরও হাইড্রোকার্বন যত আছে, এইসব হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সরিয়ে নিলে যে অংশ বা যে কার্বন হাইড্রোজেন সম্মিলিত অংশ যেটা পাবো সেটাকেই আমরা কি বলছি, জৈব মূলক। এই জৈব মূলকগুলো কি হয়, রাসায়নিক বিক্রিয়ার সময় মানে রাসায়নিক বিক্রিয়া শেষে অপরিবর্তিত অবস্থা থাকে। যেমন এখানে একটা উদাহরণটা প্রথমে বলা হবে, মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু সরিয়ে নিলে কি হবে, CH3, তাহলে এটাকে বলা হয় মিথাইল মূলক। তাহলে এটা একটা জৈব মূলকের উদাহরণ। আবার ইথেন একটু আগে সংকেত হয়েছিল C2H6, তাহলে ওখান থেকে একটা হাইড্রোজেন যদি সরিয়ে নেওয়া হয় তাহলে কি হবে, C2H5, তাহলে এটাকে বলা হচ্ছে ইথাইল গ্রুপ বা ইথাইল মূলক। তাহলে মিথেন থেকে পাচ্ছি মিথাইল, এটা থেকে পাচ্ছি ইথাইল, এই হচ্ছে জৈব মূলক। আর এই রাসায়নিক বিক্রিয়াতে অপরিবর্তিত থাকে, রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয় না বা বিক্রিয়ার সময় ওই কার্যকরী মূলকগুলো অংশ নিচ্ছে, এই অংশটা অপরিবর্তিত থাকছে। তাহলে এই হলো জৈব মূলক। তাহলে কার্যকরী মূলকের এই অংশগুলো একটু দেখবে ভালো করে, আর কার্যকরী মূলকটা খুব ইম্পর্টেন্ট অংশ জৈব যৌগের।